international content from Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. Good afternoon, দর্শক from all over the world. আমরা আল্লাহর নামে আজকের অনুষ্ঠান শুরু করছি আমাদের প্রত্যেক শনিবারের মতো আজকের মিলেনিয়াম টিভি চমৎকার আয়োজন আলাপন। আমি ওয়াশিংটন থেকে হোস্ট করছি শরাফত হোসেন বাবু এবং আমাদের নিউ ইয়র্ক থেকে মিলেনিয়াম টিভি হেডকোয়ার্টার থেকে আমাদেরকে হেল্প করছেন লজিস্টিক সাপোর্ট দিয়ে ডক্টর নূর মোহাম্মদ তাফাদ্দার আমাদের সিইও এন্ড ফ্রম বাংলাদেশ সাইদুর রহমান মান্না। আমাদের দুজনকে এবং ওনাদের সাথে যারা আছে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকে আলাপন ফ্রম ওয়াশিংটন। আমি আমাদের আজকের প্রাউড গেস্ট আমার ব্রাদার লিডার এন্ড আমাদের প্রাউড প্রেসিডেন্ট অফ ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ। উনি বেশ কয়েকবার এসেছেন আমাদের এই অনুষ্ঠানে, আপনারা সবাই ওনাকে চিনেন, ডক্টর হাসনাত এম হুসাইন MBE। হি ইজ ফ্রম লন্ডন। ওয়েলকাম টু আওয়ার শো ডক্টর হাসনাত। ধন্যবাদ আপনাকে, আমাকে লন্ডন থেকে আপনার অনুষ্ঠানে আজকে সম্পৃক্ত করেছেন। দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। ডক্টর তফাদার এবং বাংলাদেশের সাইদুর রহমান সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে ধন্য মনে করছি। দর্শক শ্রোতারা সারা বিশ্ব থেকে যে যারা দেখছেন এবং আমাদের ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং মেরিল্যান্ড DC থেকে যারা দেখছেন, ডক্টর হাসনাত আপনারা সবাই ওনাকে চিনেন। হি ইজ আওয়ার প্রেসিডেন্ট ফর ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ। আমাদের মাহিদুর রহমান উনি আমাদের সিনিয়র ভিপি এন্ড আই এম এক্সিকিউটিভ ফ্রম USA। সো উনি আমাদের আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা দেশের পরিস্থিতি, বিরোধী দল, এখানে ট্রাম্প ভার্সেস বাইডেন এবং আমাদেরকে বেশ কিছু গেস্ট দিয়ে উনি আমাদেরকে অলঙ্কৃত করেছেন যারা লড়ছেন নির্বাচনে লন্ডন থেকে, ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি, ওনাদের কনজারভেটিভ এবং লিবারেল ডেমোক্রেটিক, উনি এগুলো বুঝিয়ে বলবেন। সো আই এম প্রাউড অফ হিম এন্ড উই আর বিকজ উনি বাংলাদেশিদেরকে কিভাবে ওখানে মিনিস্ট্রি পলিটিক্সে বসানো যায় সেজন্য নিরলস কষ্ট করে যাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ মিস্টার হুসাইন ফ্রম মিলেনিয়াম টিভি টু ইউ এন্ড ইউর ফ্যামিলি। গো হেড। আপনি এই বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথমে আপনি শুরু করেন বাংলাদেশ, তারপর লন্ডন, দেন আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায়। হোয়াটস ইউর থিঙ্কিং অ্যাবাউট ট্রাম্প এন্ড বাইডেন পলিটিক্স প্লিজ? থ্যাংক ইউ। তো প্রথমে বাংলাদেশ সম্বন্ধে বলতে বলছেন নাকি? জি জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সম্বন্ধে কি বলি, আমরা সবাই প্রবাসী থাকি। আপনারা আমেরিকাতে থাকেন, আমরা বিলেতে থাকি, কিন্তু দেশটাকে তো ভুলতে পারি না। কাজেই 2024 সাল নতুন সাল শুরু হয়েছে এবং দেশে প্রচন্ড গরম পড়েছে। লোকজন বলছেন এরকম গরম আগে দেখেননি। সেই গরমের মধ্যে আমরা এর আগে জানুয়ারিতে একটা ইলেকশনও দেখে ফেললাম, একটা ইলেকশন হয়ে গেল এবং আগের প্রধানমন্ত্রী এখনো বহাল তবিয়তে আছেন। আশা করি এই পুরো টার্মটা তিনি যেভাবে পার্লামেন্টকে অ্যাড্রেস করছেন, বোঝা যাচ্ছে পুরো টার্মটা তিনি তার ক্যাবিনেট নিয়ে চালাতে চান। এটা হলো বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। একটা হলো যে নির্বাচন পূর্বকালীন অবস্থা, সেই সময় আমাদের একটা আশা ছিল যে বাংলাদেশে এইবার একটা মুক্ত, স্বাধীন, ডেমোক্রেটিক ইলেকশন বলতে যা বোঝায় সেটা আমরা দেখব এবং আমাদের দেশের মানুষ যাকে পছন্দ তাকে দেবেন কর্মসূচির উপরে। এবং বর্তমান সরকার যারা চালাচ্ছেন তারাও তাদের উন্নয়নের কথা বলেন। যারা বিরোধীতে আছেন তারা বলছেন দেশে বাক স্বাধীনতা নাই, সংবাদ প্রচারের স্বাধীনতা নাই, ভোট দেওয়ার অধিকার নাই, ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট দেওয়া হয়ে যায়। তো এইসব টানা হেঁচড়ার মাঝখানে 7ই জানুয়ারি এলো, চলেও গেল এবং বর্তমান সরকার দেশের শাসনকর্তা বা শাসনতন্ত্র হাতে নিয়ে চালাচ্ছেন। তো এই সম্পর্কে আর কি বলবো, একটা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার জন্য তো 2-3টে
শক্তির দরকার হয়। একটা হলো যারা ক্ষমতায় আসতে চান, আর যারা হেরে যান তারা বিরোধী দল। তো হেরে গেলেই যে সব শেষ হয়ে গেল তা তো না। বিরোধী দলেরও কর্মসূচি দিয়ে দেশ পরিচালনার ব্যাপারে ভূমিকা রাখে, জনগণের মনে দাগ কাটে। তো এবারও বৃহৎ দল বিএনপি অংশগ্রহণ করেনি, যার ফলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসছে। ডক্টর হাসান, আপনার সাউন্ড একটু কম শোনা যাচ্ছে, আপনি জোরে বলেন একটু। আমার মনে হয় সামথিং রং। আচ্ছা, হ্যাঁ, তো অসুবিধা নাই। হয়তো কারণ আমি মোবাইল থেকে কথা বলছি, আমি নো প্রবলেম, মোর একটু জোরে বললে কমফোর্টেবল হবে। উইথ মাই পিসি। কিন্তু শনিবার দিন অন্যান্য কাজকর্মের মধ্যে ছোটাছুটি করতে করতে আপনার অনুষ্ঠানে যোগ দিয়েছি। আমি চেষ্টা করব যতখানি বলা যায়। তো বাংলাদেশ প্রসঙ্গে কথা হচ্ছিল। নির্বাচন একটা হয়ে গেছে, এটা আপনি অ্যাকসেপ্ট করেন আর না করেন। বিদেশিরা দেখছে যে বাংলাদেশে একটা ইলেকশন হয়ে গেছে বা একটা নতুন সরকার এসছে ফর এ নিউ টার্ম। এখন ডিপেন্ড করে বিরোধী দল কি করবেন। তো বিরোধী দল কি করবেন সেটা জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, আমরা বিদেশ থেকে দেখলাম যে তাদের তেমন কোনো তৎপরতা দেখিনি। একটা সরকার যদি জোর করেই হোক বলে যে আমরা পার্টিসিপেট করিনি, জোর করে সরকার দখল করে নিয়েছে, তাহলে তো তার প্রতিবাদ বিভিন্নভাবে হয় ডেমোক্রেটিক সোসাইটিতে। তেমন কিছু আমরা দেখিনি প্রবাস থেকে। অনেকে হতাশ হয়েছেন, অনেকে বলছেন যেভাবে চলছে সেভাবেই চলুক। যারা পার্টিসিপেট করেন নাই ওনারাও যদি ক্ষমতায় আসেন তাহলে আগের মতো ব্যবহার করবেন না, তারই বা নিশ্চয়তা কি? কাজে এই পরিস্থিতিতে দেশ চলছে। আমাদের কি আশা? আমরা প্রবাস থেকে যেটা আমি বলছি, আমরা তো দেশকে প্রচন্ড ভালোবাসি। আমরা মুক্তিযুদ্ধ করেছিলামই। পাকিস্তানি একনায়কত্ব বা স্বৈরাচারী সরকার বা মিলিটারি সরকার, এদের প্রতিবাদে আমরা গিয়েছিলাম যে আমরা একটা সুন্দর দেশ গড়বো, আমাদের দেশ, যেখানে মানুষ অকুতোভ হয়ে ভোট দেবে, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে এবং তারা দেশের সর্বাঙ্গীন কল্যাণ করবেন। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ দেখতে পাবো। কিন্তু এখন দেখছি যে স্বাধীনতার ৫০, ৫১, ৫২ বছর পরে আমরা অত্যন্ত পরমুখী হয়ে গেছি। প্রতিবেশী দেশগুলো আমাদেরকে কি বলছে, তাদের মদদ নিয়ে আমাদের ক্ষমতাসীন দলগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি তোয়াক্কা না রেখে তারা বিদেশি শক্তির উপরে নির্ভর করে ইলেকশন জিতবার চেষ্টা করেছেন এবং করছেন এবং করে ফেলেছেন। আবার বিরোধী দলের কথাও ভাবি যে তারাও যেভাবে সংগ্রাম আন্দোলন করেছেন, জনগণের মুখে আশা দিয়েছেন যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চাই, কিন্তু আসল সময়ে জনগণ তো দেখিয়েছে জনগণ ভালোবাসে, জনগণ দেশকে ভালোবাসে বলেই বারবার বগুড়া, রংপুর ইত্যাদিতে, ঢাকায়, সিলেটে শান্তিপূর্ণ সমাবেশ করেছে, প্রতিবাদ সমাবেশ। কেউ বলতে পারবে না এখানে সন্ত্রাস হয়েছে। এবং দেশ থেকে চিড়ামুড়ি সরকারের পক্ষ থেকে এটা আমরা দেখেছি, অস্বীকার করলে তো হবে না যে যানবাহন সরকার স্ট্রাইক কল করেছে, যেটা অন্য দেশে চিন্তাই করা যায় না। যানবাহন বন্ধ করে দিয়েছেন, নৌকা বন্ধ করে দিয়েছেন, জাহাজ বন্ধ করে দিয়েছেন, যাতে লোকজন শহরে এসে প্রতিবাদ না করতে পারে। তবুও লক্ষ লক্ষ লোক সমাবেশ হয়েছে। তাতে সরকারের উচিত ছিল দেখা যে আমার দেশের, আমি যে দেশকে শাসন করব, যে জনগণের কল্যাণের কথা বলবো, তাদের এই বিশাল অংশ ক্ষোভ প্রকাশ করছে। তাহলে তো সরকারের উচিত যে মেমোরেন্ডাম, যে এজেন্ডা দিলে জনগণের মন জয় করা যায়, সেরকম এজেন্ডা দিয়ে একটা ভালো ইলেকশন দিয়ে জনগণ যদি তাদেরকে তকতে বসায়, তাদের শক্তি বাড়বে। তাদের আমলার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, সেনাবাহিনীর উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, পুলিশের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। জনগণের সরকার জনগণের কল্যাণের জন্য যেটা করবে অকুতোভয় করবে। সেটা বাংলাদেশের ডক্টর হাসনাত, কারেন্সি একটা ঘোষণা নিয়ন্ত্রণের দিচ্ছি, ব্যাপারে যেরকম। একটা ঘোষণা দিচ্ছি। সাউন্ড আমাদের কন্ট্রোল রুম থেকে বলেছে সাইদুর রহমান ঢাকা থেকে যে আমাদের সাউন্ড ঠিক যাচ্ছে ফেসবুক, ওয়ার্ল্ড ওয়াইড এন্ড আমাদের টেলিভিশনের মতো। আমার এখানে মতো সাউন্ড প্রবলেম। আপনিও ঠিক আছেন? অল ওভার দ্য ওয়ার্ল্ড ঠিক আছে। সো ইউ ক্যারি অন, আপনার সাউন্ড ঠিক আছে, ঠিক আমিও খুব যাচ্ছে। কম শুনছি। যাই হোক, এটা হ্যাঁ, হলো এটা বাংলাদেশ আমাদের প্রসঙ্গ। সেন্টার আমি থেকে তো ভালোই সাম আপ করলাম কনফার্ম যে করছে। মোটামুটি একটা ইলেকশন হয়ে গেছে। জনগণ প্রত্যাশা করেছিল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, ওটা হয়নি। বিরোধী দল পার্টিসিপেট করেনি এবং নির্বাচন উত্তরকালে বিরোধী দলের কাছে যেগুলো আশা করা ছিল, জনগণ আশা করেছিল, জনগণ দেখিয়েছে তাদের
মনোভাব দেখিয়েছে বারবার, কিন্তু নেতৃত্বের অভাবে বিরোধী দল হ্যাজ ফেইলড সোফা। আর এটা আপনি বললেন নেতৃত্বের অভাবে। আমাদের নিউজ পেপারে, আমি একটা নিউজ পেপার এডিটর, উইকলি বাংলাদেশী। আমার মনে হয় বিএনপির পক্ষে বা জাতীয়তাবাদী শক্তির পক্ষে এটা বেশ বলিষ্ঠ ভূমিকা রাখছে বহু বছর ধরে, 2012 থেকে। 7ই জানুয়ারির পর বিএনপির নির্ভরতা কি? অন্তকন্দল নাকি নেতৃত্বের অভাব? কোশ্চেন মার্ক দিয়ে আমরা হেডলাইন করেছি। যদিও আমেরিকাতে বাইডেন এবং ট্রাম্পের কেওয়াস ফাইট চলছে, তার ভিতরে আমি হেডলাইন করেছি টু লেট আদার লিডার্স নো যে কোথায় আমাদের লেকটা। গো হেড প্লিজ, আপনি এই সম্বন্ধে আপনার থেকে কিছু জানতে চাই। এটা তো আমাদের বার্ডস আই ভিউ। আমরা দেশের বাইরে থাকি, দেশের প্রতি মায়ায় আমরা দেশের দিকে তাকিয়ে থাকি। আর যে জন্য আমরা মুক্তিযুদ্ধে, আমাদের পরিণত বয়স এখন, আমাদের এখন গুটানোর পালা। আমরা দেখতে চাই নতুন নতুন নেতৃত্বের আবির্ভাব হয়েছে, এবং নতুন নেতৃত্বের আবির্ভাব হয় ইলেকশনের মাধ্যমে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে, অথবা আন্দোলনের মাঝখানেও লিডারশিপ আসে। নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যার, সে জনগণকে টানতে চায়, সে সামনে এসে যায়। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও নির্বাচনের নামে প্রহসন দেখছি। এতে ক্ষতিটা কিন্তু যারা সরকার দখল করে আছেন তাদেরও। কারণ তাদের সেইরকম জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আসতে পারতেন, উন্নয়নমুখী পরিকল্পনার কথা ওরা বলেন, সেগুলো দেখিয়ে যদি আসতে পারতেন, তাদের তাদের মনোবল অনেক বেশি থাকতো। পার্লামেন্টে তারা ডিসিশন নিতে পারতেন যে আমার কারেন্সি কোথায় হবে, আমার রপ্তানি কি হবে, আমার ফরেন পলিসি কি হবে, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেগুলো জিনিস আমার করা দরকার সেগুলো করা দরকার, এগুলো করতে পারতাম। কিন্তু এখন যেহেতু আমরা বাইরের উপর ডিপেন্ডেন্ট হয়ে ক্ষমতায় বসি, আমাদের হাত পা সীমিত, সেটা বাইরে থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি। আর বিরোধী দল, আমাদের মনে হয়েছে, আই মে বি রং, তারাও যেন কার আশায় বসেছিলেন যে লোকজন তো আসছে, বিক্ষোভ করছে, কিন্তু আমাদেরকে কেউ প্লেটে এসে গড়ে দিবে, এরকম কেউ আজকালকার জমানাতে করে না। কাজেই আপনি নেতৃত্বের কথা বলছেন, আমি আই ডু নট ওয়ান্ট টু বি ক্রিটিক্যাল, আমি দেশে থাকি না। তারা হয়তো বলবেন আপনারা দেশে থাকেন না, দেশে খুন হত্যা খুন জখম হচ্ছে, কাজেই আমাদের পক্ষে আপনারা বাইরে থেকে যেরকম বলেন সেরকম গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ সম্ভব নয়। আমি এটা একাংশে মানি, কিন্তু আরেকাংশে বলছি যে এইসব সচেতনতার কারণে প্রবাসী বাংলাদেশিরা দেশকে ভালোবাসে বলেই প্রবাসে তুলে ধরেছে যে বাংলাদেশটা একটা সম্ভাবনাময় দেশ। এই দেশটা চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে ওয়ার্ল্ড সাফার করবে। আমরা আজকাল খুব আইসোলেটেড না। বাংলাদেশ যদি ভুটানের মতো করদ রাজ্যে পরিণত হয়, তাতে ওয়ার্ল্ডের খুব লাভ হবে না। আজকাল রাশিয়া, চায়না, বাংলাদেশের বর্ডারে রাশিয়া, চায়না, ভারত এবং আমেরিকান ইন্টারেস্ট প্রচুর। কাজেই ফর দেয়ার ইন্টারেস্ট একটা স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করা বাংলাদেশ। ডক্টর হাসনাত, আপনি সুন্দর চমৎকার ভাবে বলছেন, কিন্তু আমার বুলেট পয়েন্ট গুলো শুনতে চাচ্ছি আপনি থেকে। আপনি কিন্তু আমার সাথে যখন ফোনে কথা হয়, আপনি যখন অনেক আপসেট থাকেন যে গোয়িং অন ইন বাংলাদেশ, আসলে কিভাবে সকল বিরোধী দলে মিলে বা বিএনপি একটি প্রধান বিরোধী দল, আপনি একটা পক্ষ তো অবশ্যই নেন সামটাইম। আপনার কথা যখন বললেন আমরা বুঝি, যদিও আপনি ইউ আর নট ইন এ পলিটিক্স ফর বিএনপি অর আওয়ামী লীগ। আপনি সুশীল সমাজ, আমাদের লিডার, আপনি অনেক বুদ্ধিজীবীর মতো বুদ্ধি দেন। কিন্তু কি করা প্রয়োজন জাতীয়তাবাদী শক্তির পক্ষের লোকদের রাইট নাও 190 ডিগ্রিতে ঘুরে দেশে গণতন্ত্র ফ্রি আমি আনার বুঝতে পক্ষে পেরেছি কি করতে পারে ওরা? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। তাদের কথাও ভাবি যে দেশের বিরোধী দলীয়দের কথাবার্তা তো শুনি আমরা। তারা একটা অজুহাত তো বলছেন যে গুম হত্যা, আমাদের হাজার হাজার নেতা কর্মীরা ইলেকশনের আগে জেলবন্দি হয়েছেন, তো যার ফলে আমরা কিভাবে ইলেকশন করব, ইলেকশন করলে ওটা আরো প্রহসন হবে আমাদেরকে 10-12টা সিট দিয়ে। এটা তাদের, কিন্তু আমরা জেলবন্দি তো আগেও হয়েছে, 52 হয়েছে, 71 হয়েছে, 90 হয়েছে। জেলবন্দি দ্য পার্ট অফ পলিটিক্স। আপনাকে বিএনপির নেতারা স্টেজ থেকে পালিয়ে গেলেন, আপনাকে বলতে হবে ওয়াই আপনি জেল। ওটা তো আপনি হয়তো বলবেন, আমি যেহেতু ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি একটা অর্গানাইজেশন, সেখানে প্রায় 1,50,00,000 প্রবাসী, তাদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব ধরনের লোক আছেন। আমরা তাদের মুখপাত্র হিসাবে তাদের স্বার্থে কাজ করি। তাদের স্বার্থটা কিন্তু দেশকে এফেক্ট করে, কারণ আমাদের রেমিটেন্সের পয়সায় দেশ শ্রীলঙ্কা হয়ে যায়নি,
ওই ডলারগুলো আসে বলেই ওটাকে ট্রান্সফার করে আমরা বিভিন্ন কারচুপিও দেখতে পাচ্ছি দেশে, ব্যাংকিং কারচুপি এগুলো হচ্ছে। কিন্তু দেশটা টিকে আছে প্রবাসীদের জন্য, কাজে আমাদের একটা সে আছে। এই জন্য আপনার কথার উত্তরটা, আমি তো ওই রাজনৈতিক দলের কথা বলতে পারবেন, কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির একটা বড় ভূমিকা আছে। আপনি এখনো বাংলাদেশে গেলে আওয়ামী লীগ শাসন করছে, কিন্তু জনগণের কাছে গেলে দেখবেন জিয়া সাহেবের কথা শোনা যায়। জিয়ার মন্ত্রে উজ্জীবিত হয়ে এখনো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশে মাথা উঁচু করে আছে, এবং যে সরকার তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেন তারা কিন্তু পার্লামেন্টে বিএনপি নাই, তাদের বিরোধী দলীয় নেতা সাজানো, এটা তো অস্বীকার করার উপায় নাই। কিন্তু তারপরেও তারা পার্লামেন্টে বেশিরভাগ সময় বিএনপির ভয়ে তটস্থ থাকেন, সারাক্ষণই তাদের গালিগালাজ করছেন। তো আমাদের প্রবাস থেকে আমাদের মর্মবেদনা দুদিকে। বিরোধী দলীয় নেতৃবৃন্দের কথা আমি বলছি, আপনি বলছেন পালিয়ে গেছেন, আমি ঠিক এইভাবে বলবো না। জনগণ আশা করে এসছে আপনাদের কাছে, এটাও আমি বুঝতে পারি। আপনারা হয়তো ভাবছেন আগের বার এই সরকারই আমাদেরকে সন্ত্রাসী দল বলেছে, জ্বালাও পোড়ার অংশ বলছে, আমরা এইবার এগুলোতে দেখিয়ে দিব যে আমরা এগুলোতে বিশ্বাস করি। সত্যি তারা সক্ষম হয়েছিলেন, কিন্তু আন্দোলনে তো আরেকটা ধারা আছে। আপনি লক্ষ লক্ষ লোক আশা করে আসছে, 5-7 লাখ লোক চিরামুড়ি নিয়ে শহরে আসলো, নৌকা বন্ধ, যানজট বন্ধ, কি বলার জন্য? যে দেশ ভালো চলছে না, দ্রব্যমূল্য স্থিতিশীল হচ্ছে না, বাইরে থেকে জিনিস আমরা নিত্য নৈমিত্তিক জিনিস কিনতে পারছি না, অথচ দেশের 10% লোকরা দে আর স্কোয়ান্ডারিং মানি, বিদেশে করাপশন বাড়ছে, কেউ কারো ঘুষ ছাড়া কিছু হয় না। কাজে জনগণের এই যে ক্ষোভটা, এই ক্ষোভটা নেতৃবৃন্দ ভালো করে বোঝা উচিত ছিল যে শাসক দলরা তো চেষ্টা করবে 2-3 ঘন্টায় কিভাবে আপনাদেরকে কন্টেইন করতে পারে। আপনারা 2-3 ঘন্টায় দেখা গেল ছত্রভঙ্গ হয়ে চলে গেলেন, আপনি পালিয়ে গেছেন বলেন। আমি বলবো ইউ ডিড নট হ্যাভ এ ফল ব্যাক সিনারিও, যে একটা না হলে আরেকটা কি করব। ঠিক আছে, আপনারা সন্ত্রাস লাঠি হাতে নেবেন, একদম ছিল না বলে মনে হয়। তা নাহলে এত লক্ষ লক্ষ লোক 2-3 ঘন্টার ভিতরে কিভাবে সরকার, তাহলে সরকার সাকসেসফুল ইন দেয়ার প্ল্যানিং। সরকার তো বাধা দেওয়ার চেষ্টা করবে, করেছো, যানজট ক্রিয়েট করেছে, ধর্মঘট করিয়েছে, নৌকা আসতে দেয়নি, জাহাজ আসতে দেয়নি, লঞ্চ আসতে দেয়নি, ট্রেন আসতে দেয়নি, তারপরেও লোক হয়েছে। তাহলে সেই সব লোককে আসার কথা বলার জন্য আপনার সেকেন্ড প্ল্যান তো থাকবে। আপনি অসহযোগের আন্দোলনের কথা শুনেননি? ডক্টর হাসনাত, আমি বারবার আপনাকে ইন্টারাপ্ট করছি এই কোশ্চেনগুলো বের করার জন্য। আপনি তো একটা প্রাউড টিচার, আপনি শিক্ষকতা করেন, আপনি ঢাকা ইউনিভার্সিটির তুখোর, আমি বলে শেষ করতে পারবো না, উই ক্যান সে লট অ্যাবাউট ইউ। আপনি যদি কোনো স্টুডেন্ট আপনার কাছে মন মতো না হয়, ঘুমিয়ে থাকে বা ফাঁকিবাজি করছে বা ফেল করার পথে, আপনি তাকে কি সেকেন্ড থার্ড থটস দিবেন, নাকি তাকে এভাবে চলতে দিবেন? এটা 1 নাম্বার কোশ্চেন। 2 নম্বর হলো, সারা বিশ্বে আমি ডাইরেক্ট বলছি এই জন্য ইট ম্যাটার্স নাও যে এইভাবে চলতে পারে না, যেহেতু সেই জন্য অনেকের কোশ্চেন আসছে, অনেকে আমাদের কাছে জানতে চায় মিডিয়াতে যে এত বড় একটা সেটব্যাক হলো 7ই জানুয়ারি নির্বাচন, তারপরেও কিন্তু সারা বিশ্বে যেভাবে কমিটি হচ্ছে, কমিটি বাণিজ্যের কথা শোনা যাচ্ছে, সারা দেশে যারা পরীক্ষিত নেতা তাদের বাদ দিয়ে নতুন নতুন ছেলেদেরকে দেওয়া হচ্ছে যারা কিছুই জানে না। তো আপনি যদি প্রোডাক্ট না জানেন, হাউ ইউ সেল, একটা কথা আছে। এখন বিএনপির তারেক রহমানের নামটা বলছি এই জন্য যে উনি বলেছেন যে 2 বছর যদি বিএনপি কেউ না করে তাকে সম্পাদকীয় বসতে দেওয়াটা ঠিক না বলে উনি আমার সাথে সরাসরি 1-on-1 বলেছিলেন। এখন থেকে বিএনপি জীবনও করে নাই, সে বিএনপি সভাপতি হয়ে যাচ্ছে যে কোনো জেলার বা ডিস্ট্রিক্টের। এই যে অনিয়ম গুলা বা এই যে খেয়াল না করে, ক্রস চেক করে না করে, ইন্টারভিউ না নিয়ে যে নেতৃত্ব দিচ্ছে, দে উইল ফেল এনিওয়ে। আপনি এই সবগুলো নিয়ে যদি কিছু বলেন, হোয়াট দে নিড টু ডু, কিভাবে নেতৃত্ব বাছাই করবে? আমি সামগ্রিক ভাবে বলছি, আমি বিরোধী দলীয়কেও বলছি, সরকার দলকেও বলছি। বিরোধী দলের কথা আপনি বলছেন, আমি সেটা কিছু ইঙ্গিত দিচ্ছি, এবার সরাসরি বলবো। সরকারি দলকেও বলতে চাই যে এইভাবে থার্ড টার্ম নিলে, কিন্তু সরকারি দলের বক্তারা কিন্তু বেশ নলেজেবল। এরা আমাকে অনেকে পছন্দ করবে না যে হোস্ট ফ্রম আলাপন ইজ সেইং এগেইনস্ট আস। নো, সরকার পক্ষের আমরা তথাকথিত বলি আর চোর বলি, বাটপার বলি, যাই বলি, দে হ্যাভ গুড টকার্স, তারা নলেজেবল লোক আছে তাদের ক্যাবিনেটে। গো অ্যাহেড প্লিজ। হ্যাঁ, আমি যেটা বলছি যে
সব দলের মধ্যেই মেধাবী লোকজন আছে। লিডার সেই যে এইসব মেধাবী লোককে কাজে লাগাতে পারে। এখন আমার দেশটা ভালো চলছে না, কাজে আমি সরকারি দলকেও খুব বাহবা দিতে চাই না। তারা যেভাবে তক দখল করছেন, আগামী 5 বছরে চালাবেন বলছেন, এটা কিন্তু নিজেদেরই সর্বনাশ ডেকে আসছেন। জনগণের ম্যান্ডেট নিয়ে আনলে খুব ভালো করতেন, তাহলে মন্ত্রী যাকে তাকে মন্ত্রী, যে যে বিষয়ে যোগ্য না, স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার, শিক্ষামন্ত্রী ডাক্তারকে বানিয়ে দিলেন, স্বাস্থ্যমন্ত্রী বানিয়ে দিলেন ব্যবসায়ীকে, ফরেন মিনিস্টার বানিয়ে দিলেন এমন লোককে। কারণ আপনি জানেন যে এরা মন্ত্রী হলেও এদের হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা এক জায়গায় পুঞ্জীভূত, ঠিক? যার ফলে হচ্ছে কি, আপনি যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন নাই, আপনি জনগণকেও তোয়াক্কা করেন না। তোয়াক্কা কাদের করতেছেন? আমলাদের। তারা দেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে। কাদেরকে করছেন? পুলিশ, র্যাব, এইগুলার বাহিনীগুলোকে। তাদের তো এটা কথা ছিল না, তারা হলো পাবলিক সার্ভেন্ট। আপনি দেশকে ভালোবাসলে 3 টার্মই চালান আর 4 টার্মই চালান। দেশের জন্য সুস্থ সবল সংস্থাগুলো রেখে যাবেন। সেটা আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, জুডিশিয়াল ক্ষেত্রে আপনি সবটাকে ধ্বংস করে দিয়ে 1% ডিক্টেটরশিপ যদি চালান এবং জানেন যে একে মন্ত্রী বানালাম, এত কিছু না, গাড়ি ঘোড়া চড়বে, কিছু টাকা পয়সা হয়তো মারবে, কিন্তু আমার কথা ছাড়া তো কিছু হবে। কাজে এটা একদলীয় নেতৃত্ব বলা যায়। এটা দেশের জন্য কল্যাণকর না, নিজেদের জন্য কল্যাণকর না। আমরা প্রবাসে থাকি, আমরা কোনো মার, খুন, খারাপি এগুলো চাই না। আগে দেশে হয়েছে, এখন আধিপত্য বিস্তার করতে গেলেই মারামারি হয়েছে এবং রক্তাক্ত হয়েছে। বিদেশের দরবারে আমরা অবমানিত হয়েছি। সেই পথে গেলে চলবে না এবং ওই পথে সরকারি দল আমাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে। এটা হলো ক্রিটিসিজম অফ দি গভর্নমেন্ট পার্টি। তবে ওদের প্রশংসা আপনার মতোই করতে হয়। তারা যদি 5-7 লাখ লোক আসতেছে বাধা সত্ত্বেও, তাদেরকে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বিচ্ছিন্ন করে দিতে পারে, দে আর সাকসেসফুল। তাদের মধ্যে আপনি যেটা বলছেন, তারা যেটা চায় সেটা বাস্তবায়ন করার জন্য দে হ্যাভ প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3। হাসনাত, আপনি বললেন যে তাদের সেকেন্ড থার্ড থট ছিল সরকারের আমাদের পক্ষে, বা আমাদের, আমি যদিও একটা আদর্শের পক্ষে, সো যারা জাতীয়তাবাদের পক্ষের লোকরা পারে নাই 40 মিনিটে এত লক্ষ লোককে বিতাড়িত করে দিল। এটা নিয়ে আবারও আসছি, চমৎকার বলছেন আপনি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব দর্শক, আলাপনের একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, আমরা আবারও আসছি বিরতির পর। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা আবার ফিরে এসেছি আমাদের আলাপন অনুষ্ঠানে। সারা বিশ্ব থেকে আমাদের অনুষ্ঠানে দেখছেন যারা, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য শো, ডক্টর হাসনাত ইজ আওয়ার প্রাউড গেস্ট। আমাদের কিছু কমেন্ট এসছেন, ফারহানা, মোহাম্মদ আলী, আবুর রহমান অনেক কমেন্ট করেছেন, মমতাজ হক, জেনিফার জারা, নেসার আহমেদ, উদ্দিন নেসার, ফাতেমা জোহরা 3 টাইমস, ফারহানা। আপনারা যারা কমেন্ট করেছেন, কমেন্টগুলো নিয়ে আমি কথা বলবো। চমৎকার আলোচনার জন্য ডক্টর হাসনাতকে আপনারা বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। আমি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পয়েন্টগুলো নিয়ে, আপনারা অনারেবল গেস্ট এনে কিছু বলেছেন, গুড জব মিলেনিয়াম টিভি, আমরা সবগুলো আপনাদের কমেন্টগুলো মাঝে মাঝে বলবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অল কমেন্টস যারা লিখেছেন। ডক্টর হাসান, গো হেড। আপনি যে বলেছিলেন যে এই 40 মিনিটে তাণ্ডব ঘটিয়ে সব বিতাড়িত করে দিল, ওয়াই উই, মানে আমাদের মিডিয়াতে বলতে পারছি না যে বিরোধী দল কেন পারলেন না? হ্যাঁ, ঠিক। এই রাজনীতি যেমন, এবং নির্বাচনের পর এটা করবে সেটা করবে, কিন্তু একেবারে চুপ। এটা সিক্রেটটা কি? ওই যে বললাম, নির্বাচনে যদি জয়ী হওয়ার ইচ্ছাটা জনগণকে তোয়াক্কা না করে, আমি সরকারি দলকে যথেষ্ট ক্রিটিসাইজ করেছি, আশা করি এইবার বিরোধী দলের দিকে যেতে পারবো। সরকারি দলের এই যে চিন্তা ভাবনা, এতে তারা উত্তর ইনক্রিজিংলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন আমলাদের উপরে, পুলিশ বাহিনীর উপরে, র্যাবের উপরে এবং কতিপয় মানুষের উপরে এবং বিদেশি
শক্তি যারা তাদেরকে ক্ষমতায় বসাবার জন্য আশ্বাস দিয়েছে, তাদের মন্ত্রীদের কথায় তারা বলছেন প্রতিবেশী দেশ তাদেরকে আশ্বাসিত করেছে। তো এইসব ইন্টারফারেন্স এলাও করাতে হচ্ছে কি, নতজানু ফরেন পলিসি করতে হচ্ছে, নিজেদের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, আর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে 5 to 10% আমলা, পুলিশ, আর্মি এবং মন্ত্রিত্বে যাদের বানিয়েছেন তারা করাপশন করলেও আপনি কিছু বলতে পারছেন না। জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে আপনি শাস্তি দিতেন, তাহলে দেখতেন এক্সাম্পলারি শাস্তি হলে জুডিশিয়ারিও সব ঠিক হয়ে যেত। অন্যায়কারীরা ভাবতো যে আমি এটা করলে আমার জনগণের সামনে জবাবদিহিতা থাকবে, বিচার হবে, কিন্তু বিচার হয়নি। এগুলো না করে যারা ভাবছেন খালি তক্তে থাকলেই সবকিছু অর্জন হয়ে গেল, এটা ঠিক না। লাইফ ইজ ভেরি শর্ট। জবাবদিহিতা তো জনগণের কাছেও দিতে হবে, আল্লাহর কাছেও দিতে হবে। ইউ নো ভেরি ওয়েল, চক্রান্ত করে ক্ষমতায় বেশি দিন থাকতে হলে এই অবস্থা হবে। এইবার আসি বিরোধী দলের কথা। তারা জনগণকে আশার আলো দেন। বিরোধী দলের মধ্যেও ভালো লোক আছেন, সরকারি দলেও ভালো লোক আছেন। সরকারি দলে যে নেতৃত্ব দিচ্ছেন তার উচিত ছিল তার। আমি একটু কয়েকটা দর্শকের কমেন্ট বলে নেই। ফারহানা ফাহিম আপনি বলেছেন চমৎকার অনুষ্ঠান। আমাদের অনারেবল গেস্ট আসসালামু আলাইকুম বলেছেন। জেনিফার রাজা, আলমগীর হোসেন, ইউ আর ওয়াচিং, আপনি অনুষ্ঠানে দেখছেন এবং ওয়াচিং গ্রেট। জেনিফার রাজা আবার গুড জব মিলেনিয়াম টিভি। ফারহানা এরা মিলেনিয়াম টিভির এই চমৎকার আয়োজনে তথ্যমূলক মেসেজগুলো পাচ্ছি জন্য অনেক ধন্যবাদ। সালে মাহমুদ স্যার, ফেসবুকে সবাই দেখছে, এটাকে প্রত্যেক সপ্তাহে ফেসবুকে আবারও প্রচার করলে আমরা খুব খুশি হব। ধন্যবাদ সবাইকে আপনাদের কমেন্টের জন্য। আমরা ঘুরে ফিরে যাচ্ছি। গো হেড ডক্টর হাসনাত প্লিজ। ধন্যবাদ। আমাদের কথা তো শেষ হয়নি, কথা শেষ হলে কমেন্ট যারা করছেন তাদের ওরা লাইভে ওদের নামগুলা শুনতে চায়, বুঝছেন? না, দ্যাটস ফাইন। এটা আমাদেরকে উৎসাহ জাগায় যে এতগুলো দর্শক শুনছেন, আপনাদেরকে সালাম। সত্যি বলছি, আমি শুধু শিক্ষক নই, ঢাকায় আমরা যখন যুদ্ধ করেছি তখন আমি মাস্টার পাশ করে বেরিয়েছি। কাজেই দেশ কিসের জন্য আমরা স্বাধীন করেছিলাম সেটা ভাবলে এখন খুব রক্তক্ষয় হয়, খুব আঘাত লাগে যে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাইনি, যেখানে জুডিশিয়ারি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব ধসে পড়েছে। আপনি বলতে পারেন উন্নয়নের কথা বলতে, কিন্তু আসলে সরকারি দল যারা চালাচ্ছেন তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার যদি স্বাস্থ্যনীতি ভালো হয়ে থাকে, একবার ঢাকা মেডিকেল কলেজ, চিটাং মেডিকেল, আমরা অনুষ্ঠানে পুরো হাফ টাইম কিন্তু বাংলাদেশ নিয়ে নিয়েছি। আপনি কিন্তু হাফ টাইম শেষ, উই হ্যাভ টু গো সাম আদার প্লেস। আপনি কি বলতে যাচ্ছেন টপ লিডারদেরকে টু ডু, এটা বলেন প্লিজ। আমি বলছি যারা স্বাস্থ্য মন্ত্রণালয় চালান তারা দেখেন, বিদেশে এসেও আসেন, চিকিৎসার জন্য যান, সামান্য কারণে ভারতে যান। আমাদের দেশে সরকারি হাসপাতালগুলো একেবারেই ফকির ফকরাদের জন্য করা হয়েছে মনে হয়েছে, অথচ 20-30 বছর আগেও ওখানে গেলে মিডল ক্লাস, আপার মিডল ক্লাসরা বলতেন আপনার চাচা অসুস্থ, উনি চিটাং মেডিকেল কলেজ আছেন, সিলেট মেডিকেল কলেজ আছেন। এখন তা না, সবাই বলে ইভেন নিম্ন মধ্যবিত্ত যে এফোর্ড করতে পারে না সে বলে অমুক ক্লিনিকে আছেন। শিক্ষা ব্যবস্থাও তাই। 400 ইউনিভার্সিটির মধ্যে সাউথ ইস্টে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির নাম নেই। এই কদিন আগেও একটা বেরিয়েছে, ইভেন ফেইল্ড রাষ্ট্র পাকিস্তান, যার সম্বন্ধে আমরা ফেইল্ড রাষ্ট্র, তারও 15-16টা ইউনিভার্সিটি ওর মধ্যে আছে, আমাদের নাই। একেবারে খুঁজে হাজারের মধ্যে যে 3টা ইউনিভার্সিটির নাম পাওয়া যায়, সেই বুয়েটের নাম পাওয়া যায়, সেই বুয়েট যেখানে ছাত্র কি একটা ব্লগ লিখেছিল তাকে হলের মধ্যে পিটিয়ে মারা হয়েছে। এগুলা কোনো শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি? প্রভোস্টরা বলেন তারা দায় দায়িত্ব নিতে চান না, তাদের হাতে বাবা মা একটা ছেলেকে পড়ার জন্য দিয়ে এসেছিল, তাকে রাত্রে পিটিয়ে মারলো, ওনারা দায়িত্ব নিলেন না। আমি যতটুকু জানি ডক্টর হাসনাত, আপনি একটা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত প্রধানকে, আপনি জনাব তারেক রহমানকে সরাসরি এবং আমার বোন, আমার প্রাউড সিস্টার জোবাইদা বসাছিলেন, আপনি বলেছিলেন যে ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট নিয়ে, এবং আপনি বলেছিলেন যে পিপল নিড টু হিয়ার ফ্রম ইউ অর টপ লিডার্স। উত্তর কি ছিল? আজ অব্দি উত্তর পেয়েছেন কিনা? এটা তো আরেক প্রসঙ্গে গেলেন, এবার সরকারকে ছেড়ে দিই। আমি তো যাবোই, কারণ আমি যাবো এদিক সেদিকে। বিরোধী দলের কথা বলি। আমি মনে করি, আমি বুঝি যে দেশে যারা আছেন লক্ষ লক্ষ মানুষের, তাদের কথাই সমবেত হয়েছিল। তারা আপনি সরে যাচ্ছেন ডাক্তার হাসনাত, আমি কামিং টু দ্যাট পয়েন্ট। তো তাদেরকে
যাদের কাছে, যারা ফিল্ডে আছেন তাদের কাছে আমরা আশা করছিলাম। তারা ফেল করেছেন কেন? তারা চেয়ে থাকেন বিদেশে তাদের একজন লিডার আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি কখন কোন সিদ্ধান্ত দিবেন সেটা অনুযায়ী দেশ চলবে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আইদার দ্যাট লিডার হ্যাজ টু বি ভেরি প্র্যাগম্যাটিক, দিক নির্দেশনা দিবেন সেইভাবে যাতে দেশের জনগণ তাদের যে কাঙ্ক্ষিত জিনিসটা পায়, সেটা তারা ফেল করেছেন, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আরেকটা পয়েন্ট অ্যাড করি আপনার ওই আমার কোশ্চেনের সাথে আপনি যখন আনসার করেন, আর ইউনাইটেড কিংডমে যারা বিএনপির প্রধানের সাথে বা ভারপ্রাপ্ত প্রধানের সাথে চলাফেরা করছেন বা ওনাকে সাজেশন দিচ্ছেন, লজিস্টিক কাজগুলো করছেন, আর দে ফিট ফর ডুইং দোজ অ্যাডভাইসেস? আপনি তো প্লিজ আপনি খোলামেলা বলবেন, কারণ আপনি লন্ডনে থাকেন, আপনি বারবার ওনাদের সাথে দেখা হয়। আমি বলি, দেখা ঠিক হয় না। যখন সিভিল সোসাইটির মিটিং করেন আমাকে হয়তো ডাকেন, কারণ আমি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি বা ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরাম, বাংলাদেশের বাইরেও যেখানে অন্যায় হচ্ছে, গাজা, রোহিঙ্গা বলেন বা অন্যান্য যেসব জায়গায় অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করি বলেই www.voiceforjustice.org। কাজে আমাকে একদম অ্যাবসলিউটলি নিরপেক্ষ থাকতে হয়। বাট সত্যি যেহেতু কথা আপনি যেহেতু আপনি সংগঠন বললেন, আমাদের লন্ডন, আমাদের যেটা টরন্টোতে যে রেসিডেন্সিয়াল হচ্ছে, এই ফাঁকে আপনি দর্শকদের দাওয়াত দিয়ে দেন, আমাদের যারা যেখান থেকে দেখছে আমাদের। আমরা টরন্টোতে বলে দেন একটু প্লিজ। 12 এবং 13 অগাস্টে আমাদের এক্সিকিউটিভরা সমবেত হবেন। আমরা আগামী 2 বছর কিভাবে প্ল্যান করব, কোন পথে যাব, সেটা বাংলাদেশ তো প্রাধান্য পাবেই। ওয়ার্ল্ডের সিচুয়েশন, ইংল্যান্ডে ইলেকশন সামনে, আমেরিকাতে ইলেকশন সামনে, সেখানে আমাদের স্বার্থ কিভাবে আমরা রক্ষা করব। আমরা আহ, আহ, এই দেশে যেমন লেবার কনজারভেটিভকে রাতারাতি চেঞ্জ করতে পারবো না, ওদের জিনিসটা আমরা বুঝি কি করছে, তেমনি আপনাদের দেশে ট্রাম্প বাইডেন সাহেবদেরকে আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের ভূমিকা কিভাবে রাখতে পারি যাতে আলটিমেটলি দেশ উপকৃত হবে। আপনার আপনার নেক্সটটায় আসছি। কাজেই টরন্টোতে আমরা রেসিডেন্সিয়াল করছি, এটাও যে কোনো রাজনৈতিক দলের শিক্ষণীয় বিষয়। আমি এই দেশের সিনিয়র ম্যানেজমেন্টে এডুকেশন, 12-13 অগাস্ট আমাদেরটা, রাইট? জি জি। আমি টাইমিং is it 2 days convention, right? 2 days convention আমরা open to all or only executives? এক্সিকিউটিভরা সিদ্ধান্ত নিবেন, তবে সবার জন্য মুক্ত আলোচনার স্কোপ থাকবে। অনুষ্ঠান থেকে আমাদের টেলিভিশনের সিইও এবং ওনার লজিস্টিক সাপোর্ট যারা দিচ্ছেন প্রত্যেককে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। He will not miss ইনশাআল্লাহ। অবশ্যই। এবং আমরা যেটা শিখেছি এই দেশ থেকে বা এই দেশে কি করে, এটা আমাদের দেশের, আপনি পলিটিক্যাল পার্টির কথা বলছেন, আমি তাদের উদ্দেশ্যেও বলছি, আমরা যেটা শিখেছি, হঠাৎ করে সিনিয়ররা বা সিনিয়র ম্যানেজমেন্ট টিমে যারা পলিটিক্যাল পার্টি হোক, এডুকেশনে হোক, স্বাস্থ্য ব্যাপারে হোক, তারা এক জায়গায় চলে যান, নিরিবিলি জায়গায়, যে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রে একসঙ্গে করেন এবং ব্রেইনস্টর্ম করেন, সবার কথা শোনেন এবং আগামী 2 বছর বা 3 বছর বা 4 বছরের প্ল্যান করেন। দে হ্যাভ এ প্ল্যান, ইউ মাস্ট এক্সিকিউট। এখন আপনার অনেকগুলো প্রশ্ন এসে গেছে। বিরোধী দলের ব্যর্থতার কথা তো আমি বললাম, একজন লিডার কোনোদিনই একটা দল চালাতে পারে না। লিডারশিপের গুণ হলো তিনি সবাইকে ধরে রাখতে পারছেন কিনা, কিন্তু সবাইকে অ্যাকোমোডেট করা এবং গুণী লোকদের জায়গায় নেওয়া। যেমন আপনি বিএনপির কথা বলেন, যদি জিয়া সাহেবের কাজকর্ম আমি কাছাকাছি দেখেছি, তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম। উনি যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটি এসেছিলেন, সেই সময় আমি উপস্থিত ছিলাম, যেটা স্বাগত কমিটি, সেইটার মেম্বার ছিলাম আমি। কাজে আমি নিজে দেখেছি উনি কিভাবে এসেছিলেন প্রবল বিপত্তির মুখে এবং কিভাবে জয়ও করেছিলেন। কিন্তু তারা তখন মুক্ত খুঁজে বেড়াতেন, গুণী লোকদের পাশে নিয়েছিলেন বলেই অল্প সময়ে জিয়া সাহেব অনেক উপরে অনেক ভালো কাজ করতে পেরেছিলেন। তেমনি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই মেসেজটা বলার জন্য। সো মাচ থ্যাংক ইউ। মানে গুণী লোককে আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাই না, তেমনি আমাদের দেশে আওয়ামী লীগের মধ্যে অনেক গুণী মানুষ আছে, আমার অনেক বন্ধু মানুষ আছেন, তাদের মধ্যে অনেক ট্যালেন্টেড মানুষ আছেন। তাদেরকে প্রেসিডেন্ট বানানো যায়, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তাদের কমিটি বানিয়ে বলে তুমি দেখো এই ফরেন পলিসি আমরা কি করতে পারি, দিস ইজ দ্য ওয়ার্ল্ড সিচুয়েশন, আমাদের সবার সঙ্গে চলতে হবে। বাট হাউ ডু উই ডু ইট? আমরা কোনো একটা শক্তির পক্ষে তো যেতে পারি না। আমরা যেখানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এসেছি, আমরা ভারতের অনুচর বলতে চাই না, করদ রাজ্য। রাজ্যে যে সভাপতি সেক্রেটারি আছে, আমি তাদের বিরুদ্ধে না, দে আর মাই ফ্রেন্ড টু, বাট তারা কি আজীবন প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবে ওনার ওখানে? এটা তো ওদের দলেই ডেমোক্রেসি নাই তো, কিভাবে বাংলাদেশে ডেমোক্রেসি প্র্যাকটিস করবেন? তারেক রহমান সাহেবের পাশে যারা আছেন তাদেরকে উনি সরায় না, 2 বছরের মেয়াদ, তারা 20 বছর আছে। ইটস নট অ্যাকসেপ্টেবল টু এনিওয়্যার।
একটা দলের ব্যাপার। আমাদের ডক্টর দেশে হাসনাত টক শোতে যারা হোস্টিং করে তারা যদি উল্টাপাল্টা না বলে তারাও হিট হয় না। আই ওয়ান্ট টু বি ভাইরাল টু। ওকে, আমি বিশ্বাস করি আপনার কথায় সত্যতা আছে। এটাই তো আমাদের শিক্ষণীয় বিষয়। আমরা যুদ্ধে গিয়েছিলাম ৭১ সালে এই স্বপ্ন নিয়েই, যে মানুষ কথা বলবে, সে দলের ভিতরে মানুষও কথা বলবে, দল ব্রেইনস্টর্ম করবে কোনটা ভালো, কারা ভালো করছে, কাদেরকে দিয়ে কাজ হবে, সেটা করা দরকার। সরকারি দলের মধ্যেও এর অক্ষমতা আছে। আওয়ামী লীগের মধ্যে বহু ভালো মানুষ আছেন, তাদেরকে প্রেসিডেন্ট বানানো আপনার যায়। বর্তমান প্রধানমন্ত্রীর একটা কমেন্ট, আমি তো বারবার কথাগুলো বলে দিচ্ছি কারণ আমার মাথায় এগুলা চলে আসছে, যে বর্তমান প্রধানমন্ত্রী আহ, যদিও বিএনপি বলে বা বিরোধী দল বলে অবৈধ প্রধানমন্ত্রী, ওনার আন্ডারে ওনারা নির্বাচন করছে, ওনার আন্ডারে ওনারা লাইসেন্স নিচ্ছে, আইডি নিচ্ছে, সব করছে, বলছে ওনারা অবৈধ প্রধানমন্ত্রী। না, এটা বলা ঠিক হবে না। বলতে পারে যে ডেমোক্রেটিক প্রসেসটা তারা বাধা দিচ্ছে বা হচ্ছে না। সুন্দর ভাষা আছে বলার। এখন বর্তমান প্রধানমন্ত্রী বললেন যে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন ওনারা, এটা সবসময় বলেন। বেশ 4 টার্ম ধরে আছেন, ওরা বলতেই পারেন। ওই সুবাদে বিএনপির পলাতক মাথায় সাজা নিয়ে পলাতক আসামি তারেক রহমান নাম নিয়ে বললেন, উনি নামটা অনেক সময় নেন না, যে সে নেতৃত্ব দিচ্ছে ডিজিটালে আমাদের সুবাদে পাওয়া অনলাইনে, আর ওর মায় চেয়ারপারসন এখন বন্দি দুর্নীতির দায়। এগুলা কথাগুলো বলছে এই জন্য যে এই তারাও বোধহয় পছন্দ করে অনলাইনে ভাষণ দিয়ে তারেক রহমান ওখান থেকে বসে থাকুক, আর হাসিনা প্রধানমন্ত্রী দেশ চালাক তার মতো করে। এগুলো নিয়ে আপনার কোনো কমেন্ট আছে কিনা? আমি তো এই প্রথমেই যে বলি, আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ফেসবুকে আপনি যদি ভার্চুয়ালি দেশ চালাতে চান, এটা কি সম্ভব কিনা? আমি তো আপনাকে আগেই বলেছি যে একটা দেশ চালাতে হলে যেসব জিনিসের দরকার সেগুলা আমার দেশে হচ্ছে না। এর জন্য বিরোধী দল এবং সরকারি দল দুই দলই সমানভাবে দায়ী, এবং দুই দলের মধ্যে তাদের নেতৃস্থানীয় মানুষ, কারণ আমাদের দেশ চলে একজন বা এক পরিবারের আনুগত্যের মাধ্যমে, এবং তারপরে যেসব গুণী লোকরা আছেন তাদেরও মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। অথচ এই দেশটায় কত গুণী মানুষ আছেন, তারা দেশের যে কোনো সরকারকে সাহায্য করতে পারেন বিভিন্ন বিষয়ে। আমরা নিজেদের নোবেল লরেটকে সম্মান করি না, পাশের দেশের অমর্ত্য সেনকে নিয়ে এসে সেলিব্রেট করি। তো এই ধরনের নতজানু পরিস্থিতি যতদিন থাকবে, আপনি ভারতীয় পণ্যের কথা বলছেন, ভারত যদি সব জায়গায়, এটা ভারত সরকারের, এখনকার মোদী সরকারের বিরুদ্ধে হয়তো একটা, আপনি কিছুই করতে পারছেন না। প্রবাসীর কাছে এটা খুব খুব গ্রহণযোগ্য মনে হয়েছে, যে দেশটা বারবার আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করছে, তার বিরুদ্ধে কিছু করতে না পারলে, আমি তো 1,50,00,000 লোক আছি, আমি যদি ভারতীয় চাল, আমাদের বিলেতে 12,000 রেস্টুরেন্ট আছে, আমরা 12,000 রেস্টুরেন্টে যদি আমার দেশের কালিজিরা পাইজাম বিক্রি করি, আমাদের দেশের ব্যবসায়ীরা উপকৃত হবে, মিলেনিয়ার হবে, মাল্টি মিলিয়নিয়ার হবে, সৎ উপায়ে পয়সা কাউকে না ঠকিয়ে। অথচ কেন আমি টিলডা গুরু বাসমতি রাইস কিনবো, কোবরা বিয়ার কেন আমার রেস্টুরেন্টে বিক্রি করবো, আমি কেন ভারতীয় শাড়ি পরবো যেখানে আমার টাঙ্গাইলের শাড়ি, জামদানি শাড়ি, পাবনার, রাজশাহী সিল্ক এত কিন্তু ডক্টর সুন্দর। হাসনাত, আপনার সময় বলছেন, কিন্তু বিএনপির প্রধান বা ভারপ্রাপ্ত প্রধান বা সেক্রেটারি লেভেল থেকে তো এগুলো বলা হচ্ছে না, তারা কি এর পক্ষে না? শুনেন, আমি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, উনি প্রথম বলেছিলেন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। আপনার অনেক টক শুতে দেখি, নাগরিক টিভির অনেক বক্তারা বলে, জেকেব বেল্টন থেকে শুরু করে আপনার আমি মিস্টার আপনাকে সাকিব, আপনাকে মিস্টার টিটু সবাই বলে যে ঘোষণা দরকার। আপনারা যদি ঘোষণা দিতে না পারেন, তো কিভাবে আপনার দিক নির্দেশনা মানুষ আমি শুনবে? আপনাকে একটা কারেক্ট করি। আমরা তো একটা টিভি টক শো করছি, একটা দলের নেতার কি কর্তব্য উনি আমাদের টক শো থেকে পাবেন। উনি কি করেন নাই, করতে পারছেন না, তার জন্য যে বিফলতা আমরা তো দেখতেই পাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি, যে আমরা প্রবাসীরা ফিল করছি যে আমার দেশের প্রত্যেকটা ব্যাপারে ইন্টারফেয়ার করছে। আমি তো কিছুই করতে পারছি না, বিদেশে থাকি আমরা, আমাদের পরিবার ওখানে আছে, আমরা ডক্টর টাকা পাঠাই। হাসনাত, আমি আজকে খোলামেলা বলছি, ওনাকে আমি খুব কাছে থেকে চিনি, হি ওয়াজ মাই ফ্রেন্ড, দ্যাট মে আমার বি, আমাদের পারিবারিক লোক, কিন্তু উনি কথা শুনছেন না। ওনাকে শুনতে হবে টু লিড কান্ট্রি। শোনেন, আমি একটা জিনিস বলি, লিডারশিপ আসে ক্রাইসিসের সময়, লিডারশিপ গড়ে আসে। যারা দর্শক, পেছনে আমাদের অতিথি, পিছনে আমাদের পড়ে যায়। ডক্টর হাসনাত একটু অপেক্ষা করুন, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বেরিয়ে যাচ্ছি, এটা হোম কেয়ার রিলেটেড। আপনাদের সবাইকে হোম কেয়ার দিকে খেয়াল রাখতে বলছি, এখানে বিদেশে সারা বিশ্বে। একটি আমরা বিজ্ঞাপন বেরিয়ে যাচ্ছি, তারপরে আমরা আসছি। দর্শকরা আমাদের সাথে থাকুন।
মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব, মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। ডক্টর হাসান, এবার আপনি খোলামেলা বলেন, আমি ইন্টারাপ্ট করবো না, আপনি আপনার বক্তব্য শেষ করেন। একদম আপনাকে আমি 20 মিনিট দিয়ে দিলাম। হ্যাঁ, আমি আপনাকে অন্য বিষয়ও কভার করতে চাই, গাজার বিষয়টা বা আমাদের এখানে ইলেকশন হবে ইউকেতে। বাংলাদেশে ইলেকশন সম্বন্ধে তো বলেই ফেলেছি। তবে একটা জিনিস বলতে চাচ্ছি যে দলীয় নেতৃত্ব বা জনগণের নেতৃত্ব আন্দোলনের মাঝখানে বা ক্রাইসিসের সময় বেরিয়ে আসে, পুরানো স্থবির নেতৃত্ব হারিয়ে যায়, এটা দুনিয়ার নিয়ম। আর যারা সরকার চালানোর ব্যাপারে হচ্ছেন ছলে বলে কৌশলে ক্ষমতায় থাকতে হবে, এটাও ওনাদের ভুল ধারণা। দেশটা তাদেরই, তারা চলে গেলেও যাতে সম্মানের সঙ্গে থাকেন। বিরোধী দলে ভূমিকা আছে দেশ গড়ার ব্যাপারে, এবং সরকারি দল আজকে সরকারে আছে, কালকে থাকবে না। আমলাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, আর্মি, নেভি, এয়ারফোর্স, এরা আপনারা পাবলিক সার্ভেন্ট। সরকার আসবে যাবে, কিন্তু ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটি। এবার পাবলিক সার্ভেন্ট ভুলে যাবেন না। এটা কি সেই দেশ যার মুক্তিযুদ্ধে, যার লিবারেশনের জন্য, স্বাধীনতার জন্য আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, যে দেশের আমলারা বলে আমাদের ছেলে মেয়েদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে, তাহলে আপনাদের ছেলে মেয়েদের জন্য আলাদা প্লেন, আলাদা ট্রেন, এগুলো করতে হবে? এগুলো কি অবাস্তব কথাবার্তা আপনাদের কাছ থেকে আসে? বিকজ যে সরকার আপনাদের উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। জনগণের উপর যদি ডিপেন্ডেন্ট থাকতো, জনগণকে ভোট দিতে বলতো যে এটা আমরা উন্নয়ন করেছি, আমরা এটা দিব, বিরোধী দল যদি বলতে পারতো আগে আমরা অন্যায় করেছি, চুরি চামারি করেছি, আর করব না, ইত্যাদি ইত্যাদি বললে জনগণ যাকে ভোট দিবে, তার ভোটে যে সরকার আসবেন, তার শক্তি এত বেশি হতো, তিনি শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারতেন, এক্সাম্পলারি ভাবে দেশটাকে নিতে পারতেন। এবার আসি অন্য প্রসঙ্গে। তাহলে এটা গেল সার্বজনীন ব্যাপার। ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন, এটা প্রবাসীদের মধ্যে খুব হচ্ছে যে আমি যখন কিছুই করতে পারছি না, এটলিস্ট আমার দেশের জিনিস আমি খাই। সামার আসতেছে, ভারতীয় আম আসবে, আমার বাংলাদেশি আমও তো আসতেছে, আমি বাংলাদেশি আম খাবো, চমৎকার আম আসে, আমি কেন পাকিস্তানি আম, ইন্ডিয়ান আম খাবো? আমার দেশের শাড়ি, আমাদের দেশে কুর্তা, এত সুন্দর সুন্দর গার্মেন্টের জিনিস আসে, আমরা আমাদের দেশি জিনিস কিনবো। চাল কিনবো, আমার 12,000 রেস্টুরেন্টে কি জানেন, এই যে গাজা ওয়ার এরকম বাচ্চা মারতেছে, অন্তত একটা বিষয়ে বাংলাদেশের অপোজিশন এবং সরকারি দল একমত যে ফিলিস্তিনিতে অন্যায় হচ্ছে, বাচ্চাগুলোকে মারছে, হাজার হাজার ইনোসেন্ট মানুষকে ইসরায়েলি জেনোসাইড চালাচ্ছে। তাতে কি হচ্ছে? আমরা বলছি ইসরায়েলি, রোজার সময় বলছি ইসরায়েলি খেজুর খেও না। দেখেন, চিন্তা করে, ইসরায়েলি স্টারবার্গ, ম্যাকডোনাল্ড খেও না। আপনি টরন্টোতে খোঁজ নেন, যে টরন্টোতে আমরা এক্সিকিউটিভ রেসিডেন্সিয়াল করতে যাচ্ছি 2 দিন ব্যাপী, সেইখানে স্টারবার্গ, ম্যাকডোনাল্ড এগুলো বন্ধ হয়ে যাচ্ছে অনেক জায়গায়, বিকজ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ। এটা একটা প্রতিবাদ। ইসরায়েলে শক্তিশালী দেশ আমেরিকা, বিলেত প্লেন ভর্তি করে ওদেরকে বোমা আর অস্ত্রশস্ত্র দিচ্ছে নিরীহ লোকগুলোকে মারার জন্য। তো জনগণ কি বসে থাকবে? আমরা প্রতি শনিবার লক্ষ লক্ষ মানুষ লন্ডনের রাস্তায় হাঁটছি আর বলছি সিজফায়ার চাই। আমাদেরই ইলেক্টেড করা এমপি গুলো, বাঙালি এমপি, ওরা সিজফায়ারের বিরুদ্ধে লেখছে, ভোট দিচ্ছে না, সিজফায়ারের পক্ষে ভোট দিচ্ছে না, বিপক্ষে দিচ্ছে, বা পার্টি বলে দিচ্ছে। কিন্তু আমরা তো, আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, আমরা এথিক্যাল, আমরা বলছি আমাদের করণীয় ব্যাপার আছে। এটার সঙ্গে আমি ভারতীয় পণ্য একই কথা বলছি। আমরা বলছি যে তাহলে আমরা এই সামনে বিলেতে ইলেকশন আসছে, আমরা 30টি জায়গা বের করছি যেখানে আমরা এথিক্যাল এমপি দিব। যে এমপি সিজফায়ারের করবে না বলে গরম বক্তৃতা দিচ্ছে এবং ইসরায়েলকে অস্ত্র দেওয়ার পক্ষে এবং বাজেটে এয়ারফোর্স পাঠাচ্ছে ইসরায়েলকে সাহায্য করার জন্য, সেই এমপি কে আমরা হারাবার জন্য যোগ্য ক্যান্ডিডেট দিচ্ছি। তেমনি আমেরিকাতে আমরা সেই ভাষণ নিয়ে আসবো। আমরা আপনার রিপাবলিকান বা ডেমোক্রেট পার্টিকে চেঞ্জ করতে পারবো না। বাইডেন সাহেবের চেহারা আমরা দেখে ফেলেছি, এবং আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করছে, ন্যায়ের পক্ষে প্রতিবাদ করছে। আমাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ থেকে তাদের প্রতি অনুরোধ হবে, আপনারা আপনাদের কাউন্সিলে ভালো লোক দেন, ন্যায়ের পক্ষে যে কথা বলবে। আপনাদের স্টেট সিনেটে ভালো লোক দেন, আপনাদের মেইন হাউস সিনেটর বানান ভালো লোক দেন, তারা
পৃথিবীর অন্যায়কে অন্যায় বলবে, ডাবল স্ট্যান্ডার্ড শেখাবে না আমাদেরকে। তেমনি বিলেতের ইলেকশন সামনে আসতেছে, আমি আপনাকে বলছি আমরা সোচ্চার ভাবে কাজ করতেছি। আমরা যেখানে ভালো লোক তাকে দাঁড় করাচ্ছি। ইভেন লেবার পার্টির চিফ যিনি কেয়ার স্টেমার, তিনিও যা করছেন তাকে দেওয়ার জন্য তার জায়গায় আমরা ক্যান্ডিডেট দিচ্ছি। ক্যান্ডিডেট যে সব মুসলমান হতে হবে তা না, ভালো ইয়াং কলিগ সাদাদের দেশে থাকি, তাদের মধ্যে বহু লক্ষ লক্ষ লোক। শনিবারে যখন আমরা রাস্তায় হাঁটি প্রটেস্ট করার জন্য যে ইসরায়েল জেনোসাইড করছে, অন্যায় করছে, তার মধ্যে কত পার্সেন্ট মুসলমান? আমি আমার আশেপাশে আমি প্রত্যেকটা ডেমনস্ট্রেশনে যাই, 10%, বাকি তো সব শ্বেতাঙ্গ। তারা যে দেশে আসি কাজেই এই দেশে কনসিয়েন্সিয়াস মানুষ আছে। তেমনি ভাবে আমার দেশে যদি আমরা ফিল করি যে ভারত প্রত্যেকটা ব্যাপারে নাক গাটাচ্ছে, ইলেকশন থেকে শুরু করে তাদেরকে ট্রানজিট দিয়ে দেওয়া হচ্ছে, সবকিছু দেওয়া হচ্ছে, অথচ আমরা একটু নেপালের সঙ্গে সামান্য 30 কিলোমিটার করিডোর একটা চাই, আমাদের ভারতে বাংলাদেশি জিনিস ওখানে দিব, আমাদের দেয় না। তিস্তার পানি দেয় না। ফারাক্কাতে আমাদের রূপপুর পাওয়ার প্ল্যান্ট করছি, ওটা তো ওয়াটার বেজ রিয়েক্টর, ওই ওয়াটারের কন্ট্রোল পর্যন্ত দেয় না। তাহলে তাদেরকে আমরা চুপ করে বসে থাকবো? গাজাতে যেরকম ইসরায়েল মারছে, আমরা তো মারামারি খুনাগুনি করতে পারি না, কিন্তু ডেমোক্রেটিক ওয়েতে, যেমন এইবার ইলেকশনে যে কথা বললাম, ইলেকশনে প্রত্যেকটা জায়গায় আমরা এথিক্যাল লোক দিব, সে কনজারভেটিভ পার্টির হোক, লেবারের হোক, লিবডেমের হোক। যেমন বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় জায়গা হলো স্টেপনি বেতনালগিন, ওখানে আমরা রাবিনা খানকে দাঁড়িয়েছি। সে এথিক্যাল মানুষ, লিবডেমের সাপোর্টার আছে, লিবডেম সিজফায়ারের জন্য 3 বার চেষ্টা করেছে। তেমনি অন্যান্য জায়গা থেকে ব্যারনেস ওয়ার্সি মনে করে ম্যানচেস্টার থেকে কনজারভেটিভ পার্টির, কিন্তু চমৎকার কথা বলে পার্লামেন্টে এই সিজফায়ারের জন্য, পিসের জন্য, জাস্টিসের জন্য, তাকে আমরা সাপোর্ট করবো। বার্মিংহামে এরকম আছেন সালমা ইয়াকুব, তাকে সাপোর্ট করবো। ইলফোর্ডে আছেন ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছেন লিয়ান মোহাম্মদ, ফিলিস্তিনি এক মহিলা, বাচ্চা মেয়ে, তাকে দাঁড় করেছি। তার মানে প্রতিবাদের অনেক রকম ভাষা, সেটা বাংলাদেশের বিএনপিকেও শিখতে হবে, বাংলাদেশ সরকারি দলকে শিখতে হবে। আমরা প্রতিবাদ করতে যাচ্ছি, ভারত একটা বড় শক্তি 3 দিকে ধরে রাখছে, মুক্তিযুদ্ধে আমাকে সাহায্য করেছে, তাই বলে দাসখত্ব লিখে দিইনি। তোমরা প্রত্যেকটা ব্যাপারে ইন্টারভিউ, আমরা তোমাদের চাল খাবো না, আমাদের 12,000 রেস্টুরেন্টে আমরা তোমাদের চাল বিক্রি করবো না, দেখবা তোমরা সোজা হয়ে যাবে। ইসরায়েল যেমন দেখতে পাচ্ছে যাদের স্টারবাক বন্ধ হয়ে যাচ্ছে বিকজ ফিলিস্তিনিদের মারছে, তেমনি আমরা বলতে যাচ্ছি ভারতীয় শাড়ি আমাদের না পারলে মহিলাদের, বোনদের, মাদের আমি বলছি আমাদের রাজশাহী সিল্ক ভালো না, জামদানি শাড়ি ভালো না, টাঙ্গাইলের শাড়ি ভালো না, ওগুলো পরেন না কেন? আবার ভদ্রলোক ভদ্র মহিলাদের বলছি রাজেশ খান্না কুর্তা কেন করতে হবে? বাংলাদেশের সুন্দর পাজামা পাঞ্জাবি হচ্ছে না, আমাদের গার্মেন্টস থেকে ভালো জিনিস হচ্ছে না, বাই বাংলাদেশি আম খান এইবার সামারে, তাহলে প্রতিবাদ হবে। ভারতও টের পাবে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের সংগ্রাম করে একটা বেঙ্গল রেজিমেন্টের মতো একটা রেজিমেন্ট, সুশৃঙ্খল বাহিনীর সঙ্গে গ্রামে বন্দরে লুঙ্গি পরা দামাল বাচ্চাদের একত্রিত করে একটা গেরিলা যুদ্ধ করে 9 মাস কষ্ট করে একটা দেশ স্বাধীন করেছিল, একটা গণতান্ত্রিক দেশের জন্য। সেই সব যারা আত্মাহুতি দিয়েছেন সেই গ্রামের গঞ্জে, খালে, নদীতে লাশ পড়া আমরা দেখছি, তারাই মুক্তিযোদ্ধা। তাদের আত্মার শান্তি হবে যদি আমরা মাথা উঁচু করে বাংলাদেশ নামক একটা দেশ বলতে পারি, আমার দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশকে উজ্জীবিত করতে চাই, আমরা নতুন পলিটিক্স দেখতে চাই না। আমরা আমাদের ফরেন পলিসি ওইরকম হওয়া দরকার। আমাদের বর্ডারে বার্মা এসে অত্যাচার করবে, আমরা রুখে দাঁড়াবো, আমাদের শক্তি আছে, আমাদের সেনাবাহিনীর মধ্যে সেই মরাল ফিরিয়ে আসতে হবে। করাপশন করে আপনি ছেলে মেয়েদের কাছে হেয় হবেন, তারা জানবে বাবার বেতন এই ছিল, বাবা এত কোটি টাকা কিভাবে করলো। আপনি সামান্য একটা কিছুই ছিল না, আপনার গার্মেন্ট ফ্যাক্টরি করেছেন, তাই বলে শ্রমিকরা রোজার সময় 100 টাকা আপনার কাছে চেয়েছিল ইফতারের পয়সা, মানে $1 আপনার কাছে চেয়েছিল, আপনি পুলিশ ডেকে তাদেরকে বেধড় পিটিয়েছেন। ইজ দিস হোয়াট আপনি বাংলাদেশি বলে আপনাকে দাবি করেন? আপনারা তো আমাদেরই ক্লাসমেট ছিলেন, এখনকার বড় বড় গার্মেন্ট ফ্যাক্টরির মালিক হয়েছেন, কোটি কোটি টাকা আর্ন করতেছেন, তার মধ্যে বিদেশে বেশি টাকা রাখেন, তারপরে কাঁচামাল দেন, দেশকে হয়তো 10% 20% দেন। কিন্তু আমার প্রবাসী ভাই যে কুয়েতে, মালয়েশিয়া, কুয়ালালামপুরে, আবুধাবিতে, সৌদি আরবেতে কষ্ট করে তার আর্নিং এর 100% প্লাস উপরই যেটা $110 করে আপনার দেশে পাঠায়, তার উপরে গর্ব করে তো আপনি পায়ের উপরে পা তুলে আসেন শ্রীলঙ্কা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে প্রায় 7-8 মিনিট বাকি আছে, আমি একটু বলে নেই কয়েকটা কমেন্ট আপনার আসছে বারবার, আপনার তো সবাই আপনার কথা শুনে খুব মজা পাচ্ছে। মারিয়াম জেকব,
Muhammad Islam, Jennifer Kumar, Rashma Bante Rohan, Binet Rahman, Ramsel Rahman, Shumon two time, Nahid Shapna এবং শিমুল লি। আপনারা সবাই অনেকগুলো কমেন্ট করেছেন মাল্টিপল টাইম, আপনাদেরকে আমাদের আলাপ অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমাদের গেস্টের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ। আপনারা এইভাবে কমেন্ট করতেই থাকুন, দেখতেই থাকুন, আমাদের আলাপনের সাথেই থাকুন। ডক্টর হাসনাত, আপনি অনেকভাবেই কথাগুলো বললেন, কিন্তু আমার কথার উত্তর না দিয়ে আপনি আজকে যেতে পারবেন না। আমি জানি আমাদের যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইজ এ ভেরি বিগ পার্ট অফ ওয়ার্ল্ড। এখানে পলিটিক্স নিয়ে আমরা কথা বলবো, এই প্রয়োজনে আরেকবার আপনাকে নিয়ে আসবো, কিন্তু আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ যে যখন আপনি বক্তব্য দিচ্ছিলেন লন্ডনের একটি সভায়, ইন্ডিয়া বয়কট বলেন বা সাজেশন দিচ্ছিলেন, বিরোধী দলের প্রধান জাতীয়তাবাদী দলের ওনারা বা ভারপ্রাপ্ত প্রধান কি শুনেছিলেন, কোন রেসপন্স পেয়েছিলেন কিনা? আপনি উত্তর দিতে চাচ্ছেন না কেন, আই ডোন্ট নো। আপনারা যদি আপনার মতো লোক, জিয়া রহমান আপনার মতো লোক পেলে তো উনি, আমার মনে হয় আপনার ওনাকে পররাষ্ট্রমন্ত্রী আপনাকে বানাতো তখনই। তো আপনাদের মতো লোকেরা লন্ডনে থাকা অবস্থায় কেন ওনাদের নীতি নির্ধারণী লেভেলে আপনি অ্যাডভাইস করতে পারছেন না? এটা আমার কোশ্চেন আলাপের অনুষ্ঠান থেকে। বেশ, আমি আপনার অভিযোগ মেনে নিলাম। আমি আপনাকে বলছি, জিয়া সাহেবের সময় আমি তখন ঢাকা ইউনিভার্সিটি এসএর প্রফেসর হয়ে গেছিলাম। তিনি সাহায্য চেয়েছিলেন আমি সৌর চুল্লি বা এই ধরনের জিনিস কিভাবে আমাদের চাষিরা বা আমাদের জেলেরা বে অফ বেঙ্গলে মাছ ধরতে যায়, পানির অভাব করে, আমরা সোলার ডিস্টিলেশন করেছি ইত্যাদি। আমরা অনেক কিছু দেশের উন্নয়নের জন্য গ্যাস দিয়ে, গোবর দিয়ে গাড়ি চালানো যায় কিনা এগুলো দেখা। দেশে তখন খুব ধোঁয়া উঠতো, অটো রিক্সা চলতো। কাজেই আমি আপনার প্রশ্নের জবাব এড়াচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, ওটা আপনি যে মিটিং এর কথা বলছেন দর্শক শ্রোতাদের জন্য বলছি, ওটা রোজার সময়। এবার রোজায় আমি কোনো ইফতার পার্টিতে যাইনি, রিফিউজ করেছিলাম, কারণ গাজায় বাচ্চারা দেখছে ঘাস খাচ্ছে, রোজা রাখছে, ঘাস সিদ্ধ করে খাচ্ছে, মুরগির ফিড খাচ্ছে, গলা দিয়ে ইফতার সেহরি নামে নাই। কাজেই কোনো পার্টিতে যাইনি। একটি পার্টিতে যেতে, অনুষ্ঠানটার নাম আলাপন, আলাপনে যদি এগুলো না আনি কোথায় আনবো আমরা, বলেন? আমি সেটাই আপনার জবাব দিচ্ছি, পরিষ্কার করে বলতে হবে। তো ওইটা ছিল বিএনপি থেকে সিভিল সোসাইটির জন্য একটা ইফতার পার্টি। আমার ওই একটা পার্টিতে আমি গেছিলাম এবং সেখানে সুযোগ এসেছিল। এই যে কথাগুলো একটু আগে বললাম, যে এই দেশে আমরা যেটা করছি, ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে প্রতিবাদ করতে, যে ইসরায়েলের মতো শক্তিশালী, ইসরায়েল ছোট দেশ হলে কি হবে, আমেরিকা, বেলাত, ইউরোপ সব অস্ত্র দিয়ে সাজিয়ে, ওটাই আসলে ওয়েস্টার্ন শক্তির মোকাবেলা করছে। এই প্রথম আমেরিকা অস্ত্র বন্ধ করে দিয়েছে প্রথম। এটা কতখানি বাইডেন সাহেব সিনসিয়ার সেটা আমরা যাচাই করে দেখব, ওদের কথাই ভুলবেন না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আপনার যে প্রশ্ন, আপনি যে অভিযোগ করেছেন তারও জবাব। আমি একজন শিক্ষক মানুষ, আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এবং আমি দেশকে ভালোবাসি। ওখানে আমি একই কথা বলেছি যে গাজার যুদ্ধ হচ্ছে, এতগুলা ইফতার নষ্ট হচ্ছে, আমাদের এই ব্যাপারে সংহত হওয়া দরকার। আর যেটা আপনারা বারবার বলেন এবং আমরাও দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান লবি ইন্টারন্যাশনাল ফোরামে, ইউনাইটেড নেশন যেখানেই যান খুব বড়, এবং তারা আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। পানি চুক্তির কথা বললে ওদের সব ঝানু লোকদের পাঠায়, আর আমাদের মন্ত্রী মহোদয়রা যান ওখানে বাজার করতে, শাড়ি কিনতে। কাজেই অন দ্যাট ব্যাকগ্রাউন্ড আমি বলেছিলাম যে গাজার যুদ্ধের প্রতিবাদে সাধারণ মানুষরা যেমন বলছে ইসরায়েলি পণ্য বিসর্জন দাও, বর্জন করো, তেমনি আমি ভারতীয় ঠিক একই কথা যেটা বলছি ওখানে বলেছি। আপনার তারেক রহমান সাহেব শুনেছেন, ওনার সহধর্মী আমার ঠিক উল্টো দিকেই বসছিলেন। আমি ডায়াসে যেখানে বসছিলাম তার উল্টো দিকে, উনি নিচে বসছিলেন, ডায়াসে ছিলেন না। কিন্তু ওনাকেও উদ্দেশ্য করে বলছি, আপনারা এইবার আপনারা ভারতীয় শাড়ি কিনবেন না, আমার দেশি শাড়ি কিনেন, টাঙ্গাইলের শাড়ি। যে কথা এই টক শোতে বললাম সেটা বলেছি, এবং বলছি হাজার হাজার মানুষ ছিল ওই দিন, প্রায় 1200 লোক ওই হলে ছিল। আমাকে পরে বলা হয়েছিল ওই ইফতার পার্টিতে জায়গা না দিতে পারে আরো 2 জায়গায় ইকুয়াল অ্যামাউন্ট, প্রায় 4-5 হাজার মানুষ ইফতার খেয়েছে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলেছিলাম যে আপনারা দয়া করে, আমাদের 12,000 রেস্টুরেন্ট আছে, আমরা বাংলাদেশ থেকে ঠিক নাম দিয়ে বলছিলাম, কালিজিরা, পাইজাম, আমাদের কালিজিরা দিয়ে ভীষণ ভালো পোলাও হয়, আমরা এইগুলো এনকারেজ করি। আমাদের রেস্টুরেন্ট গুলোতে আমরা এই ভারতীয় আচার কেন খাবো, আমাদের ঘরে ভারতীয় আচার কেন খাবো, আমাদের মশলা নাই বলে রংপুর, দিনাজপুরে আমাদের মরিচ হলদি এত ভালো হয়, আমরা মরিচ আমদানি করে আমাদের রেস্টুরেন্টে মরিচ হলদি বিক্রি করব। যদি অন্যান্য এলাচি এগুলোর অসুবিধা, আমরা শ্রীলঙ্কান জিনিস কিনবো, বার্মিজ জিনিস কিনবো,
আমরা নেপালের থেকে নিব। আমরা বর্জন করে ভারতকে বুঝাই দিই যে আমরা তোমাদের কাজে অসন্তুষ্ট। কিসের জন্য করব? এটা তো আমার হাতে আছে, যেটা আমি পারি সেটা তো করব। আমি গাজার যুদ্ধে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লড়তে পারতেছি না, প্রত্যেক শনিবারে লক্ষ লক্ষ লোক নিয়ে প্রতিবাদ করছি, সিজ ফায়ার চাচ্ছি, তার পরিমাণে আমরা বলছি কার্যত দেখাও আমরা তোমাদের স্টার বার যেগুলো জন লুইসে যাব না, জন লুইস থেকে পণ্য কিনবো না, আমরা তোমাদের এই সুপার মার্কেট থেকে কিনবো না, আমরা তোমাদের খেজুর কিনবো না ইত্যাদি বলে তো আমরা একটা ধস নামিয়েছি তো। If people can express their anger in a democratic way এবং বলে যে আমি ভারতীয় পণ্য কিনবো না, আমার বাংলাদেশি পণ্যকে আমি প্রমোট করবো, এর মধ্যে অন্যায়টা কোথায়? হু উইল অপোজ মি? বাংলাদেশে যদি বলেন এত কোটি লোক আছে, তারা আমার রাজশাহী আম খায় না কেন, গোপালভোগ খায় না কেন, ইন্ডিয়ান চমন কেন খেতে হবে, পাকিস্তানি আম কেন খেতে হবে? ডাক্তার হাসনাত, আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে আপনি 2-3 মিনিটে একদম অনুষ্ঠানের সামারিটা যদি বলেন এবং আপনার মেসেজ কি আজকে বিরোধী দল বাইডেন, ট্রাম্প এবং আপনার দেশে যারা নির্বাচন করছেন প্রত্যেকে যদি একটা মেসেজ কি দিবেন? ইউ হ্যাভ 2.5 মিনিটস, প্লিজ গো হেড। আমাকে সাম আপ করতে বলছেন, আমি আসলে বলে ফেলেছি, তবুও সাম আপ করতে হলে এইভাবে বলতে পারি, অন্যায় যেখানে হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা আমার ছেলে মেয়েদের প্রতি আমার দায়বদ্ধতা, তেমনি জনগণের প্রতি, তেমনি মরতে তো হবেই। আমি আমার জীবন শুরু করেছিলাম, আমিও বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে যে কি জবাব দিয়ে দিই যে আমি অন্যায়ের প্রতিবাদ করছি। কাজে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে খালি বাংলাদেশে অন্যায় হচ্ছে সেটা করবেন, আর বিদেশে হচ্ছে, গাজাতে হচ্ছে সেটা করবেন না। আর আপনি ডেমোক্রেট পার্টি করেন আমি জানি, বাইডেন সাহেব যা করছে আপনি তাই বিশ্বাস করছেন, অথচ প্লেন লোড অফ $62 বিলিয়ন আপনি দিচ্ছেন। তথ্য সঠিক না, আমি সব বিশ্বাস করছি না, বাট উই হ্যাভ টু সাপোর্ট দেম এনিওয়ে। আপনি কি ডাকাত নেবেন না চোর নেবেন? না না, এই জায়গায় আপনি ভুল করছেন। $26 বিলিয়ন আপনি দিচ্ছেন সব জেনারেশনে ইসরায়েলকে। এই যদি হয়, আমার দেশও করছে এই বিলাত, তাহলে আমরা কি করছি? আমরা বলছি আমরা হাউস অফ কমন্সে এতগুলা সিগনেচার না হলে হাউস অফ কমন্স 3-3 বার আমরা মোশন এনেছি ফর সিজ ফায়ার, একমাত্র লিভ ডেম আর ফরে দিছে, বাকিগুলা অ্যাবস্টেইন করেছে। আর আমাদের মুসলমান এমপিরাও এই বিলেতে, অন্তত আমেরিকান সেনেটর যারা মুসলমান, তারা এই সিজ ফায়ার পক্ষে জোরালো বক্তব্য রাখছেন। আমাদের এখানে আনফরচুনেট যেগুলোকে আমরা এমপি বানিয়েছি তারা সিজ ফায়ার চায় নাই, ও বেশিরভাগ ক্ষেত্রে আপত্তি করেছে প্রথম 2 বার, পরের বার যে অ্যাবস্টেইন করেছে, এর মানে এই। তাহলে আমরা কি করব? আপনি লেবার পার্টির সাপোর্টার, কিন্তু আপনি এথিক্যাল, আপনি লেবার পার্টিকে মেসেজ দিয়েছেন, এবং মেসেজ আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আমরা ওল্ড হামে চেঞ্জ করে দিয়েছি, পুরাটা লেবার ছিল, এই কাউন্সিল ইলেকশনের 2 তারিখে পুরাটা ওদের হাত থেকে চলে গেছে। রোজডেলে কনজারভেটিভ পার্টি রুল করছে, ঋষি সোনাকের দল, সেকেন্ড পার্টি লেবার পার্টি ছিল, ওরা 3rd and 4th হয়েছে, গেলোয়ে জিতে আসছে। তার মানেটা কি? মানুষের প্রতিবাদ, আপনার ভোটের মাধ্যমে। কেট স্টেমারের বিরুদ্ধে যদি একটা ইয়াং ছেলে দাঁড়িয়েছে, ব্রিটিশ ছেলে, সে যদি 10,000 ভোটও আনতে পারে, কেট স্টেমার জানবে, লেবার পার্টির চিফ, যে আমার বিরুদ্ধে আমার কনস্টিটিউয়েন্সিতে 10,000 লোক আমার কার্যকলাপ পছন্দ করে নেই। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিটা বাংলাদেশেও করতে হবে। আমি যাকে পছন্দ করি, নির্ভয়ে অকুত ভয়ে আমি তাকে নির্বাচিত করব। তিনি আমার ভোটে আসলে তিনি আমার কথা বলবে, আমার কনস্টিটিউশনের কথা বলবে, হাউস অফ পার্লামেন্টে, আমাদের দেশের পার্লামেন্টে, যে আমার এলাকার উন্নয়নের জন্য কথা বলতে পারে। কিন্তু আমি যদি ব্যাকডোর দিয়ে পুলিশের সাহায্য নিয়ে আর আর্মি র্যাব আর ভয় দেখিয়ে আমাদের নিউজ শুরু হয়ে যাবে, আমরা একদম শেষ লগ্নে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বিশেষভাবে যে কথাগুলো বললেন, আমি জানি আপনার অনেক বাউন্ডারি আছে, আপনিও সম্পূর্ণ আজকে আপনি কিছু কিছু কথা বলেছেন। প্রাউড অফ ইউ। আমাদের টরন্টোর সবাইকে দাওয়াত দিয়েছেন, এবং বাইডেন বলেন, গাজা বলেন, আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট সবকিছু টাচ করেছেন। দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের অতিথি ডাক্তার হাসনাতকে ধন্যবাদ জানিয়ে এবং আপনার সহধর্মীদেরকে আমার সালাম জানাবেন অনুষ্ঠানের পক্ষ থেকে। See you again soon. আপনি আমাদেরকে অনেক দর্শক, অনেক টক শোতে টকার দিয়ে হেল্প করেন আমাদেরকে, গেস্ট দিয়ে, এই জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি। এন্ড উইথ দ্যাট নোট আমরা এখানে কনক্লুড করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকেও, আপনার শ্রোতাদেরকেও।
আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।